প্লট জালিয়াতি মামলায় হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের চার্জশিট আগামী সপ্তাহেই। আরও অবৈধ সম্পত্তির খোঁজ পেয়েছে কমিশন। বিচারে দেরি না করার পরামর্শ বিশেষজ্ঞের। নির্বাচনে অংশ নিতে মানসিকভাবে প্রস্তুত এনসিপি, জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জুলাই সনদ প্রকাশের দাবি। ইসি সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই সম্ভব জাতীয় নির্বাচন, বললেন রিজভী। কোনো অপ্রীতিকর ঘটনা হলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানোর অভিযোগ ছাত্র দলের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে দুদক। আসামির তালিকায় নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ দুইজনকে যুক্ত করে শিগগিরই আদালতে চার্জশিট জমা দিতে যাচ্ছে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার প্লট জালিয়াতির বিচার না হলে ভবিষ্যতে অন্যরাও এমন অপরাধে জড়াবে। তাসলিম তাওহিদের রিপোর্টে বিস্তারিত। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও সরকারের প্রধানের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এসব প্লট অবৈধভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে। জানুয়ারি মাসে শেখ হাসিনা, রেহেনা ও তাদের সন্তান সহ 14 জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। প্রায় 2 মাসে তদন্ত শেষে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলায় চূড়ান্ত চার্জশিট দাখিল করতে যাচ্ছে দুদক, যেখানে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনের দায় খুঁজে পাওয়ায় তাদের নামও অন্তর্ভুক্ত করা হচ্ছে চার্জশিটে। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, ক্ষমতা প্রভাব খাটিয়ে প্লট দখলে শেখ পরিবারের দুর্নীতি স্পষ্ট, কাজেই বিলম্ব না করে বিচারের মুখোমুখি করতে হবে তাদেরকে। 32 নম্বরের বাড়ি, তাদের 3 নম্বরের বাড়ি, তারপরে আপনার শেখ রেহানার বাড়ি, সবার নামেই তো বাড়ি আছে। আর বাড়ি না হলে আরেকটা শয়তানিক বুদ্ধি একটা আছে, সেটা হলো আমি আরেকজনকে দান করে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। তো তুমি নিজে নিঃস্ব হয়ে দান করে দিয়ে তখন তুমি আরেকটা প্লট নিবা, এটা তো একটা পেপার ওয়ার্ক, একটা গেম। একটা প্রমাণিত যে তারা এই দুর্নীতি করেছে, তো দুর্নীতি করেছে, যে দুর্নীতি করে তার বিচার হবে। আর দুর্নীতির যদি বিচার না হয় তো অন্যরা দুর্নীতিতে আরো আগ্রহী হবে। এদিকে প্লট জালিয়াতি তদন্ত করতে গিয়ে শেখ পরিবারের আরও একাধিক প্লট ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তবে এর পাশাপাশি গণপরিষদ নির্বাচনেরও দাবি জানিয়েছে দলটি। রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের আগে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং সনদ কার্যকর দেখতে চায় দলটি। ব্রিফিংয়ে নারীদের হেনস্থার ঘটনার নিন্দা এবং জড়িতদের বিচারেরও দাবি করেছেন নাহিদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয় সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে, নারী নিপীড়নকারীদের যাতে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হয়। নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই। জাতীয় সংসদের পাশাপাশি গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই ভোট আয়োজন সম্ভব। রাজশাহীর ভুবন মোহন পার্কে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। শেখ হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল বলেও অভিযোগ করেছেন রিজভী। আমরা বিএনপি পরিবার এর আয়োজনে শেখ হাসিনা আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত এবং চাঁপাইনবাবগঞ্জে শহীদ পরিবারেরও অংশ নেয়। প্রতি শহীদ পরিবারকে 1 লাখ এবং আহতদের 50,000 টাকা অনুদান তুলে দেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা। আমাদের সেইখান থেকে ফিরে আসতে হলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে, প্রাণবন্ত করতে হবে। তো এইগুলোর জন্য এত গড়িমসি কেন? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে
তাহলে ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল। ভারত যা মনে করত হাসিনার মাধ্যমে সেটা করত, আর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত যা চাইতো তাই দিয়ে দিত। দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানো হয় বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। এ সময় কেন্দ্রীয় সভাপতি বলেন, গণতান্ত্রিক ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন কেন্দ্র করে যে অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ পেয়েছে সেটিকে রাজনৈতিক রূপ দিতেই নর্থ সাউথের ঘটনায় ছাত্রদলকে দায়ী করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে বেশ কিছু বিষয়ে আমরা সরাসরি বলছি, বিশেষ করে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ বলেন, কিংবা আরও দু একজন, মাসুদ খন্দকার রয়েছে, মাসুদ, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ছোটোখাটো ঘটনাতেও আমাদের ছাত্রদলের নাম জড়ায়। তো আপনি বিষয়টি লক্ষ্য করে দেখবেন যে আমরা খুব পজিটিভ পলিটিক্স করছি সবগুলো ক্যাম্পাসে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, ছাত্রদল দ্বারা, ছাত্রদলের কোনো নেতা কর্মীদের দ্বারা কোনো একটি হলে আজকের দিন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি প্রধান, তিনি রয়টার্সকে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অর্থায়ন করেছে। আমরা এখানে ওনার কাছে জানতে চাই, তাদেরকে যে অর্থায়ন করেছে ধনী ব্যক্তিরা, সে অর্থায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জানতে চাই। এবং একই সাথে এই যে তাদের নেতৃত্ব নির্বাচন অথবা তাদের অর্থ সংগ্রহের যে যাবতীয় বিষয়, তাদের ফরেন পলিসি বিষয়ে আমরা কোনো নতুনত্ব পাইনি, বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গঠিত হয়েছে সেই দলের পলিসিগুলো কপি হয়েছে বলে আমরা মনে করছি, এবং এটি কোনো দোষের কিছু নয়। সুতরাং সার্বিক বিষয়ে নতুন যে দল গঠিত হয়েছে সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়নি। একই সাথে আমাদের কাছে মনে হচ্ছে এটি আদিম রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে বলে আমরা মনে করছি। জুলাই আগস্টে বাংলাদেশে আন্দোলন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী দমনের পথে গেলে শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ বন্ধের সতর্ক বার্তা দিয়েছিল জাতিসংঘ। বিবিসির হার্ট টক অনুষ্ঠানে একথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি এবং মানবিক সহায়তা নিয়ে এই হার্ট টক গত বুধবার প্রচার করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় বড় দেশ থেকে শুরু করে ছোট দেশগুলোতে যে প্রভাবিত হচ্ছে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রসঙ্গ তোলেন ফলকার তুর্ক। বলেন, গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। শেখ হাসিনার সরকার দমন পীড়ন চালিয়েছিল। আসার কথা হলো তখন মানবাধিকার কাউন্সিলের কণ্ঠ সোচ্চার ছিল। বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল, যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারবে না। এড়াতে রাজধানীর বিপণী বিতানে আগেভাগেই জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। এবার দোকানগুলোতে নেই ভারতীয় পোশাকের আধিপত্য, সে জায়গায় দখল করেছে পাকিস্তানি পোশাক। ছুটির দিন শুক্রবার সকাল থেকে ক্রেতাদের চাপ রাজধানীর বিপণী বিতানে। শেষ সময়ের ভিড়ে রাতে অনেকেই আগেভাগেই সেরে নিচ্ছেন কেনাকাটা। শুক্রবার, কালকে শনিবার, এই দুই দিন তো আমাদের সেল আমরা বেশি এক্সপেক্ট করি। আমি অনেক জায়গায় অনেক ড্রেস দেখেছি, ভালো হয়েছে, কিন্তু এখনো পছন্দ করি। পরে আসলে মানে বাচ্চা নিয়ে আমি হাঁটা জানা ভাই, বেচা কেন অনেক ভিড়। তারপরও ওই ম্যাডামের ভিতরে পাঠাইছি, আমি যেতে পারলাম না, বাইরে দাঁড়িয়ে রয়েছি। জুতা কিনবো, একটা টপস কিনবো, জামা কিনবো, আর গেঞ্জি কিনবো, আর প্যান্ট কিনবো। গত কয়েক বছর ঈদ কেনাকাটায় ভারতীয় পোশাকের আধিপত্য থাকলেও এবার চাহিদা বেড়েছে পাকিস্তানি পোশাকের। তবে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। চলতেছে পাকিস্তানি থ্রি পিস আর ইন্ডিয়ান কিছু কিছু মাল আছে, বেশিরভাগই পাকিস্তানি মোটামুটি এবার বেশি চলতেছে, দাম বেশি, অনেক দাম বেশি। বাচ্চাদের নিয়ে একটু হয়রানিতে আছে যে দাম যদি বেশি চাইছে, সবকিছু বেশি দাম বেশি। বিক্রেতারা বলছেন, রোজার প্রথম দিকে তেমন চাপ না থাকলেও ক্রমে বাড়ছে ক্রেতার উপস্থিতি। আজকে শুক্রবার হিসেবে লোকজনের অনেক উপস্থিতি দেখতেছি, আশা করি আজকে ভালো হবে আমাদের বেচা কিনা। এই পিছনে আবার হয় নাই, দুর্বল ছিল, আজকে একটু লোকজন দেখা যাচ্ছে, ইনশাল্লাহ আশাবাদী আজকে ঠিক হবে। বিক্রেতাদের প্রত্যাশা, নানা প্রতিকূলতার মধ্যেও এবার ভালো হবে বেচা কেনা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটার আরও খবর জানাতে রাজধানীর পান্থপথে এলাকায় আছেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে।
আজ সারাদিন আপনাদের জানানো হচ্ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকায় আসলে ঈদের কেনাকাটার অবস্থা। এবার যদি একটু ভিন্নভাবে বলতে চাই যে রাজধানীর শপিং কমপ্লেক্সগুলোতে যেখানে একই সাথে নানান ধরনের দোকান আছে সেইগুলোর কি অবস্থা। এই মুহূর্তে আছি আমি অ্যাপেক্সে এবং এখানে কিন্তু যদি দেখাই যে ক্রেতাদের ভিড় কিন্তু যথেষ্ট রয়েছে, যেহেতু আজ সপ্তাহের প্রথম শুক্রবার। এবং এক্ষেত্রে যদি একটু বলি যে নারীরা কিন্তু তাদের জুতোগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখে নিচ্ছে, যাদের বাজেট একটু বেশি, ঈদ উপলক্ষে কারো কারো বাজেট একটু বেশিই থাকে, যে 2,500 থেকে 4,000-এর মধ্যে, তারা কিন্তু বিভিন্ন ধরনের পার্টি ওয়্যার এবং রেগুলার ওয়্যারের জন্য জুতা নিয়ে নিচ্ছেন এবং তারা ঘুরে ঘুরে দেখছেন এই দোকান ও দোকান। যেহেতু এখনও বেশ খানিকটা সময় হাতে রয়েছে, তাই এখন সময় কিছুটা ঘুরে ঘুরে দেখার। আবার অনেকে কিন্তু ম্যাচিং করে নিজের সন্তানের সাথেও জুতো এখান থেকে নিয়ে যেতে দেখা গেছে এবং তারা বলছেন যে এখনও কালেকশন, নতুন নতুন কালেকশন আসছে, বিভিন্ন দোকান তারা ঘুরে ঘুরে দেখছে। এবং দাম নিয়ে যদি একটু বলি তাহলে যেহেতু বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলোতে কিন্তু দামের তেমন তারতম্য দেখা যায়নি, তবে কেউ যদি একটু রিজনেবল প্রাইসের মধ্যে দেখতে চায় তাদের জন্য কিন্তু এই একই ছাদের তলায় কিন্তু বিভিন্ন ধরনের দেশীয় পণ্যও রয়েছে, দেশীয় জুতার দোকানগুলোও রয়েছে, সেখান থেকেও তারা কিন্তু তাদের পছন্দ মতো জুতাগুলো এবং বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করছে। যেহেতু রোজার দিনে বাইরে কিছুটা গরমই পড়ে গেছে এবং এই গরমকে কিন্তু তারা এড়িয়ে যেতেই কিন্তু এই সব এসি দেওয়া শপিং মলগুলোতে আসেন একটু সুখের স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে, কিন্তু শুক্রবারের দিনে তারা ঘুরে ঘুরে দেখবেন এবং যাতে তারা তাদের পছন্দসই জিনিসটি আসলে কিনে নিতে পারেন। অনেকে তাদের সন্তানদের জন্যই সর্বপ্রথম কিনে নিচ্ছে, যেহেতু ঈদটা আসলে ঈদের আনন্দটা কিন্তু সর্বপ্রথম কিন্তু বাচ্চাদেরকে কেন্দ্র করেই হয়ে থাকে। অনেকে তাদের বাচ্চাদের জন্য রঙিন ধরনের জুতো তারা সংগ্রহ করে নিচ্ছে এবং অনেকে বলছে যে এবার দাম কিন্তু গেলবারের তুলনায় এবার দাম কিছুটা বাড়ছে এবং বিক্রেতাদের সাথে যদি একটু কথা বলে আমরা জানতে পেরেছি যে ব্র্যান্ডের যে জুতাগুলো সেগুলো কিন্তু আমদানি খরচ বাড়ার কারণে সেই একই ধরনের জুতাগুলোতে তাদের কিছুটা প্রাইস বেড়ে গেছে। এবং এছাড়া যেগুলো নন ব্র্যান্ডের জুতার দোকান আছে সেগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে, বিশেষ করে নারীদের যে ঈদের দিনে জামার সাথে ম্যাচিং করে যে জুতো, বিভিন্ন ধরনের জুতো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে জামার সাথে ম্যাচিং করে এক ধরনের জুতো পরা তাদের ইচ্ছা থাকে এবং অনেকেই এটা কিনে করে থাকেন এবং এর জন্য কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছিলেন যে তাদের জামার সাথে ম্যাচিং করা জুতোটি কী হবে এবং পার্টি ওয়্যার তারা বেশিরভাগ খুঁজছিলেন। এই ছিল আমার কাছে রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে সর্বশেষ। দীর্ঘদিনের ব্যবহার অনুপযোগী 105টি জরাজীর্ণ ও আগুনে পড়ে যাওয়া বগি মেরামত করে ঈদযাত্রায় রেলের বহরে যুক্ত করতে যাচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। এছাড়া ঢাকা এবং আশেপাশের রুটগুলোতে চালাতে দুটি বিশেষ ট্রেনের জন্য আরও 20টি বগিও প্রায় প্রস্তুত। শাখাত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগুনে পোড়া, জরাজীর্ণ এবং নষ্ট হয়ে যাওয়া বগিগুলোর স্থান এখন পাহাড়তলী ওয়ার্কশপ। কোথাও চলছে ওয়েল্ডিংয়ের মাধ্যমে বগিগুলোর বডি জোড়া দেওয়ার কাজ, আবার কোথাও চলছে পাটাতন মেরামত। ম্যাক্সিমাম গাড়ির এই ফ্লোর চলে গেছে, জানালা নেই, ইন্টেরিয়র অবস্থা খুব খারাপ ছিল। এখন আমরা এগুলাই মোটামুটি গুছিয়ে আনতেছি। সব দিকে সবাই ব্যস্ত, মানে ব্যস্ততার ভিতরে রমজান রাখি অনেক পরিশ্রম করতেছি। আসন্ন ঈদের রেলযাত্রার বহরে যুক্ত করতে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অন্তত 90টি বগি মেরামতের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে এখানে। অবশ্য চলতি বছরের জানুয়ারি থেকে রেকর্ড 130টি বগি মেরামতের কাজ হয়েছে এই ওয়ার্কশপে। এর মধ্যে 50টি বগি মেরামত শেষ করে বহরে যুক্ত করে দেওয়া হয়েছে। ঈদের ফিতর উপলক্ষে 90টা গাড়ি আউটটাম দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি, সেখানে আমাদের যত রকমের শিডিউল আছে সেগুলো আমরা করতেছি। যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি রেলকে সচল রাখার জন্য, ঈদে ঘরমুখী মানুষকে বাড়ি ফেরানোর জন্য। নানামুখী সংকট থাকলেও 20 থেকে 24 মার্চের মধ্যে বগি মেরামতের কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। ইতিমধ্যে প্রায় 60% বগির কোচের কাজ সম্পন্ন হয়েছে, বাকি কোচগুলোর কাজও প্রায় শেষের দিকে। প্রতি বছর ঈদ যাত্রায় রেলপথে যাত্রী চাপ বেড়ে যায় কয়েক গুণ। এই চাপ সামলাতে প্রয়োজন হয় অতিরিক্ত বগির। এবার পাহাড়তলী ওয়ার্কশপ তাদের শুধু টার্গেট পূরণ নয়, টার্গেটের চেয়েও বেশি ইঞ্জিন এবং বগি সরবরাহ করতে চায় রেলের এই ঈদযাত্রার বহরে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম ও শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্তর হত্যাসহ একাধিক মামলার আসামি।
চট্টগ্রাম মহানগর পুলিশের একটি দল বুধবার গভীর রাতে ঢাকা থেকে জসিমকে গ্রেফতার করে। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, জসিমের বিরুদ্ধে পাহাড় কাটা, হত্যা, অস্ত্র মামলা এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ির ভাঙচুর সহ 2 ডজনের বেশি মামলা আছে। এর মধ্যে নগরীর পাঁচখাইল থানায় মামলার সংখ্যা 11টি। এ থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি হিসেবে জসিমকে গ্রেফতার দেখানো হয়েছে। দেখছেন সময় সংবাদ। জন্ম সনদ, এই নাগরিক অধিকার যেন সোনার হরিণ, দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না তা। কাউন্সিলর অফিস থেকে নগর ভবন, সবখানেই ভোগান্তি নিত্য সঙ্গী, আছে হয়রানিও। নিবন্ধন এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না, কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তাহলে পয়সা না দিলেও আসার কথা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? অন্তহীন এই ভোগান্তিই যেন নিয়তি, জানেন সরকার প্রধানও। তাহলে সমাধান কি? চোখ ফেরানো যাক মাঠের চিত্রে। সন্তান জন্মের পর কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে প্রয়োজন জন্ম সনদ। তাই ছুটে চলা স্থানীয় কাউন্সিলর কার্যালয়। 5 আগস্টের পর কাউন্সিলর না থাকায় পাল্টেছে নিয়ম। তাই এ নিয়ে আর মাথা ব্যথা নেই কাউন্সিলরের দফতরের কর্তাদের। অথচ অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদনের কাজটি তাদেরই করে দেওয়ার কথা। আমারটা আজকে প্রায় 1 সপ্তাহ ধরে আমার ঘুরাইতেছে, বলতেছে যে ট্রান্সফার পুষ্টি সহকারে ট্রান্সফার করে ফেলেছে জানিয়ে ক্ষোভ ঝরেছে ভুক্তভোগীর কণ্ঠে। সবকিছু ওকে, খালি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সিগনেচার করে না, মানে সে নাইবিয়া সিগনেচার করতে পারতেছে। ওই বাদ সহকারে যদি মারা যায় তাহলে সেইটা কি চলবে না? অভিযোগ রয়েছে এই কার্যালয়ে কর্মরত এক ব্যক্তির কাছে টাকা দেওয়ার পরও মেলেনি জন্ম সনদ। পরে সময় সংবাদকে সপ্তাহখানেকের ভোগান্তির কথা জানালেন ওই ভুক্তভোগী। উনি যেটা আমাকে বললো যে যারা বার্থ রেজিস্টার তাদের নাকি একযোগে ট্রান্সফার করা হয়েছে। এখন এখানে বার্থ রেজিস্টার আসছে না, বিধে আমার জিনিসটা পাইতে একটু সমস্যা হচ্ছে। এখনও নগর ভবন যাইনি, তবে আমি আজকে যাবো আর কি নগর ভবনে। জন্ম সনদ পেতে এবার যাত্রা নগর ভবনে। রেজিস্ট্রার জানালেন 3 দিনেই সেখানে মেলে জন্ম সনদ। অথচ সেবা প্রত্যাশীরা বলছে জন্ম সনদ আমরা 3 থেকে 4 কার্যদিবসের বেশি সময় একদমই নেই। কাগজ জমা দিয়েছি 1 সপ্তাহ হচ্ছে। একজনে 10,000 টাকা চাইছে উকিলে, এখানে আসছে একজনে 5,000 টাকা চাইছে, 2,000, কেউ 1,000, মানে একজনে এক রকমের কথা বলে। এগুলা দেখা গেছে আসলে হয়রানি করতেছে। এই ভোগান্তি শেষ কোথায় এমন প্রশ্নের উত্তর জানতে কয়েক দফা সময় চাইলেও ব্যস্ততার অজুহাত ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী কর্মকর্তার। এদিকে আঞ্চলিক কর্মকর্তাও এসবের দায় নিতে নারাজ। ক্যামেরাটা আপনি একটু বসেন ওই পাশে, আপনার ডাকবো। আমি আপনাকে ইন্টারভিউ দিব না, দিতে পারবো না। টাকা নিচ্ছে কোনো অভিযোগ আমাদের কেউ করে নাই। ওয়ার্ড অফিসে একজন ওয়ার্ড সচিব থাকে, একজন সহকারী থাকে। কেউ যদি কোনো কথা বলে থাকে সে দায়িত্ব তার। অন্যদিকে ডিএনসিসির চিত্রও এক। মিরপুর 10-এ জোন অফিসে কর্মরত এক ব্যক্তির নামে অভিযোগ আছে, জন্ম নিবন্ধন করতে আসলেই গুনতে হয় কয়েক হাজার টাকা। এবার যোগাযোগ তার সঙ্গে। টাকা পয়সা কেমন কি লাগবে ভাই? 2-3 দিনের মধ্যে আর্জেন্ট তো, সমস্যা একটু হলে আমাদের দৌড়াদৌড়ি করতে হয়, তো তাড়াহুড়া করলে আপনি হয়তো বা 20,000 দিবেন। আমার কাজ আমি করে দেবো 1 দিনের মধ্যে। এভাবেই প্রতিদিনই শত শত সেবাগ্রহী তারা জন্ম নিবন্ধন সনদ বা সংশোধনের জন্য পড়ছেন নানা বিড়ম্বনায়, হচ্ছেন হয়রানির শিকার। তবে বাড়তি টাকা গুনলেই মিলছে ভোগান্তি ছাড়াই জন্ম সনদ। দ্বিতীয় পর্বে জানাবো সেই গল্প। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।